মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম 18 মাস শেষ হলো। এই সময়ে যুক্তরাষ্ট্রের অর্থনীতি একের পর এক ধাক্কা সামলেছে। অভিবাসন দমন, উচ্চ আমদানি শুল্ক, শ্রমবাজারে পরিবর্তন এবং শেষ পর্যন্ত ইরানের সঙ্গে অপ্রত্যাশিত যুদ্ধ, সব মিলিয়ে অর্থনীতির সামনে তৈরি হয়েছে নতুন নতুন চাপ। তারপরও পুরোপুরি ভেঙে পড়েনি মার্কিন অর্থনীতি, বরং অনেক অর্থনীতিবিদ যতটা খারাপ পরিস্থিতির আশঙ্কা করেছিলেন, বাস্তবে অর্থনীতি তার চেয়ে ভালোভাবেই টিকে আছে। কিন্তু সমস্যা অন্য জায়গায়, কারণ ক্ষমতায় ফেরার আগে তিনি জিনিসপত্রের দাম কমানো, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং মধ্যবিত্তের জীবনযাত্রার মান বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার বেশিরভাগই অধরা রয়ে গেছে। এর মধ্যেই নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের আর 3 মাসের কিছু সময় বাকি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। কঠোর অভিবাসন নীতি আর ক্রমবর্ধমান বয়স্ক জনসংখ্যা মিলে কাজের জন্য লোক কমে যাচ্ছে দিন দিন। মার্কিন ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিক্স পারিবারিক জরিপের সাম্প্রতিক তথ্যেও ধরা পড়েছে কর্মরত মানুষের সংখ্যা কমে যাওয়ার চিত্র। জরিপে দেখা গেছে 2020 সালে যুক্তরাষ্ট্রের শ্রমশক্তি ছিল প্রায় 156 মিলিয়ন এবং কর্মসংস্থান ছিল প্রায় 133 মিলিয়ন। এরপর কয়েক বছরে এই দুটি সংখ্যা বাড়লেও 2024 সালের শেষ দিকে শ্রমশক্তি প্রায় 170 মিলিয়নে এবং কর্মসংস্থান প্রায় 162 মিলিয়নে পৌঁছায়। কিন্তু 2025-26 সালে তা আর বাড়েনি, বরং সামান্য কমেছে। তবে 2026 সালের শুরুতে জনসংখ্যার হিসাব পদ্ধতিতে পরিবর্তন আনা হয়। ফলে জানুয়ারিতে কর্মরত মানুষ ও চাকরি প্রার্থীর সংখ্যা হঠাৎ কমে যায়। তাই আগের বছরের সঙ্গে সরাসরি তুলনা করা কঠিন হয়ে পড়ে। পরিস্থিতি পরিষ্কার করতে গত 5 বছরের তথ্য নতুন জনসংখ্যা অনুমানের ভিত্তিতে আবার হিসাব করেছে বিএলএস। সেই তথ্যেও দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের সব খাতে সমানভাবে চাকরি বাড়ছে না। ট্রাম্প দীর্ঘদিন ধরেই বলে আসছেন তার নীতির ফলে যুক্তরাষ্ট্রের উৎপাদন খাত আবার ঘুরে দাঁড়াবে এবং সেখানে নতুন কর্মসংস্থান তৈরি হবে। কিন্তু বাস্তব চিত্র এখনো তেমন নয়। 2024 সালের শেষ 3 মাসের গড় কর্মসংস্থানের সঙ্গে 2026 সালের জুনের 3 মাসের গড় তুলনা করলে দেখা যায় নির্মাণ ও খুচরা খাতে সামান্য চাকরি বেড়েছে। সবচেয়ে বেশি চাকরি বেড়েছে শিক্ষা ও স্বাস্থ্য খাতে, প্রায় 3.89%। অবসর ও আতিথেয়তা, অন্যান্য পরিষেবা এবং ইউটিলিটি খাতেও কর্মসংস্থান বেড়েছে। অন্যদিকে উৎপাদন, পাইকারি বাণিজ্য, পরিবহন, তথ্য, আর্থিক কার্যক্রম, পেশাগত ও ব্যবসায়িক পরিষেবা, সরকারি ও খনি খাতে কর্মসংস্থান কমেছে। সবচেয়ে বেশি চাকরি কমেছে তথ্য খাতে, 3.73%। অর্থাৎ যুক্তরাষ্ট্রে চাকরি তৈরি হলেও তা হয়েছে মূলত স্বাস্থ্য, শিক্ষা ও পরিষেবা খাতে। ট্রাম্প যে উৎপাদন খাতে বড় ধরনের কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেখানে বরং চাকরি কমেছে। এখানেই তার প্রতিশ্রুতি ও বাস্তবতার বড় পার্থক্য দেখা যাচ্ছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-কে ঘিরে এখন বিপুল বিনিয়োগ হচ্ছে। চলতি বছরের জুন পর্যন্ত কর্পোরেট বন্ড বিক্রি হয়েছে $1.52 ট্রিলিয়ন, যা 2026 সালের তুলনায় অনেক বেশি। এর বড় অংশ যাচ্ছে এআই ও ডেটা সেন্টার তৈরিতে। পাশাপাশি একীভূতকরণ, অধিগ্রহণ ও পুরনো ঋণ পুনঃ অর্থায়নেও এই অর্থ ব্যবহার হচ্ছে। তবে এর প্রভাব পড়েছে নির্মাণ খাতে। নতুন ডেটা সেন্টার ও অবকাঠামো তৈরির কারণে নির্মাণ খাতে কর্মসংস্থান বেড়েছে, কিন্তু উৎপাদন খাতে সেই সুফল এখনো দেখা যাচ্ছে না। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের শেষ সময়ের তুলনায় ট্রাম্পের সময় এই খাতে চাকরি বরং কমেছে। সরকারি চাকরিও কমেছে, যা ট্রাম্প প্রশাসনের অন্যতম লক্ষ্য ছিল। এর পেছনে যুক্তরাষ্ট্রের অর্থনীতির বদলে যাওয়া চাহিদাও বড় কারণ। 34 কোটি 20 লাখ মানুষের এই দেশে জনসংখ্যা ক্রমেই বয়স্ক হচ্ছে। ফলে রেস্তোরাঁ, বার ও স্বাস্থ্যসেবার মতো খাতে চাহিদা বাড়ছে। নতুন চাকরির বাজারেও তাই সেই পরিবর্তনের ছাপ স্পষ্ট। ট্রাম্পের 2024 সালের নির্বাচনী প্রচারণায় অন্যতম বড় বিষয় ছিল মুদ্রাস্ফীতি। কোভিড-19 মহামারীর সময়কার মূল্যবৃদ্ধির ক্ষোভ তখনও তাজা ছিল মানুষের মনে।
ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতির চাপ কিছুটা কমাতে পেরেছিল। অর্থাৎ পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির পথেই ছিল, কিন্তু সেই উন্নতির ধারাকে থামিয়ে দিয়েছে আমদানি শুল্ক আর জ্বালানি সংকট। আর দাম কমানোর প্রতিশ্রুতি সেটা শুরু থেকেই বাস্তবসম্মত ছিল না। ইতিহাস বলে মুদ্রাস্ফীতি কমানো সম্ভব হলেও ট্রাম্পের আমলে সেই অগ্রগতি খুব সামান্য। গুরুত্বপূর্ণ মূল্যসূচকগুলোও বলছে মুদ্রাস্ফীতি কমার গতি থেমে গেছে এবং তা এখনো ফেডের 2% লক্ষ্যমাত্রার ওপরে। ফলে নীতি নির্ধারকদের আশঙ্কা মূল্যস্ফীতি আবারও বাড়তে পারে। এর সঙ্গে তেলের দাম ব্যারেল প্রতি প্রায় $100 ওঠায় মূল্যবৃদ্ধির চাপ আরও বেড়েছে। ফেব্রুয়ারির শেষে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর আগের তুলনায় তেলের দাম এখন প্রায় 50% বেশি। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম 18 মাসে যুক্তরাষ্ট্রের S&P 500 সূচক বেড়েছে প্রায় 25%। 1981 সাল থেকে মার্কিন প্রেসিডেন্টের প্রথম 18 মাসের গড় বৃদ্ধির হার ছিল প্রায় 24%। অর্থাৎ ট্রাম্পের সময় শেয়ার বাজারের পারফরমেন্স ভালো হলেও এটি ব্যতিক্রমী নয়, বরং মাঝারি পর্যায়ে রয়েছে। শেয়ার বাজারের রেকর্ড উচ্চতাকে তার নীতির সাফল্য হিসেবে তুলে ধরেন ট্রাম্প। তবে ইতিহাস বলছে প্রেসিডেন্ট যেই হন, দীর্ঘমেয়াদে শেয়ারের দাম সাধারণত বাড়ে। তাই বাজারের এই উত্থানকে শুধু ট্রাম্পের সাফল্য হিসেবে দেখা ঠিক নয়। মধ্যবর্তী নির্বাচন যখন দরজায় কড়া নাড়ছে, তখন ট্রাম্পের সামনে বড় প্রশ্ন, অর্থনীতির এই স্থিতিশীলতা কি তিনি এমন উন্নতিতে বদলাতে পারবেন যার সুফল সাধারণ আমেরিকানরাও নিজের জীবনে দেখতে পাবে?